কাল সংসদে উঠছে প্রায় 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট, ঘাটতি 7.5%-এরও বেশি। ফ্যাসিস্ট সরকারের পক্ষপাতমূলক ব্যবসা নীতির রেশ এখনও বয়ে বেড়াতে হচ্ছে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। সীমান্তে পুশ ইন ঠেকাতে তৎপর বিজেপি, শুক্রবার সীমান্ত জেলায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা 11 দলীয় ঐক্যের। কাল পর্দা উঠছে বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শাকিরা। আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি সঙ্গী করে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। এবার 1,48,000 কোটি টাকা বাড়িয়ে বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সংকটে দেশের সামষ্টিক অর্থনীতি। বাজারে প্রায় 9.5% মূল্যস্ফীতিতে নাবিশ্বাস ছুটছে নিম্ন ও মধ্যবিত্তের। রেমিটেন্সের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $30 বিলিয়ন ছাড়ালেও ডলারের দাম 122 টাকার ওপরে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বাড়িয়ে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীন বাংলার 55তম এ বাজেটের জিডিপির প্রবৃদ্ধি 1% বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 6.5%। বাজেটে ঘাটতি কমাতে চলতি অর্থ বছরে বড় ধরনের কাটছাট করা হলেও আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ বাড়ছে প্রায় 34%। উন্নয়ন খাতে খরচের টার্গেট করা হচ্ছে 3 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এনবিআর-এর রাজস্ব ঘাটতি প্রায় 1,05,000 কোটি টাকার। এমন বাস্তবতায় আরও 21% বাড়িয়ে এনবিআরকে রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে বিশাল আকারের। ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7.5% বেশি। ঘাটতি পূরণে এবারও দেশি উৎসের পাশাপাশি বড় অঙ্কের বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। এবার দেশের ব্যাংক, সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি উৎসের মধ্যে জাপান, এডিপি, ওপেক এবং অন্যান্য সংস্থা থেকে ঋণ নেওয়া হবে আরও 1,16,000 কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না নতুন সরকার। চলতি অর্থ বছরের তুলনায় 1% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 7.5%। অর্থাৎ বাজারে দামের চাপ আরও 1 বছর সহ্য করতে হবে সাধারণ মানুষকে। সামষ্টিক অর্থনীতির গভীর সংকটের এই সময়ে প্রতিশ্রুতির নতুন মোড়ক নিয়ে আবার আসছে নতুন একটা বাজেট। তবে হিসাবের বড় কোনো চমক নয়। সাধারণ মানুষ অপেক্ষা করছে তাদের জীবনযাত্রার ব্যয় কমার। বাজেটের বিশাল অঙ্ক কি শেষ পর্যন্ত নিম্নবিত্তের পকেটের ক্ষত সারাতে পারবে, নাকি নীতি নির্ধারকদের হিসাবের খাতা আরও ভারী করবে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে ব্যবসা বান্ধব, যার মাধ্যমে সৃষ্টি হবে কর্মসংস্থান। এরই মধ্যে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাপ্তাহিক প্রশ্নোত্তরে এসব কথা বলেন সংসদ নেতা ও সরকার প্রধান। ফ্যাসিস্ট সরকারের পক্ষপাতমূলক ব্যবসা নীতির রেশ বয়ে বেড়াতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রভাব বাজারে পড়তে কিছু সময় লাগবে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজেটের আকার থেকে শুরু করে নানাবিধ তথ্য এখন সবার কাছে উন্মুক্ত। এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে কতটা সুসংহত করবে, বাজারকে করবে কতটা স্থিতিশীল, এমন নানান প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করেছেন সংসদ সদস্যরা। মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী উভয়কেই জাতীয় সংসদে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান।
বলেন, স্বৈরাচার পতনের পর উন্মোচিত হয়েছে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে কিভাবে ধ্বংস করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে সুসংহত করতে বাজেটকে ব্যবসা বান্ধব করার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, এর মাধ্যমে সৃষ্টি হবে কর্মসংস্থান। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। স্থবিরতা কাটাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এমন নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ব্যবসা খাতে যেসব খারাপ নীতি গ্রহণ করেছে তার প্রভাব এখনও রয়ে গেছে। তা থেকে উত্তরণে বর্তমান সরকার বেশ কিছু নীতি গ্রহণ করেছে। ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটা রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক যেটি। সেই জন্য এটি আপনি যেমন খারাপ পলিসির কারণে এটা স্পিল ওভার ইফেক্ট যেরকম আস্তে আস্তে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে এই জিনিসগুলোকে কারেক্ট করে নিয়ে আমরা যেই বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতেও মাননীয় সংসদ সদস্য কিছু সময় আমাদের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে সরকারের অগ্রগতি তুলে ধরেন তারেক রহমান। আগামী অর্থ বছরের মধ্যে সেই লক্ষ্যমাত্রা কোথায় নিয়ে যেতে চান তাও তুলে ধরেন তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে অপতৎপরতা চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সুযোগ এসেছে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে নিজেদের সম্মান প্রতিষ্ঠা করার। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান জানান, হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দেবে বাংলাদেশ। হাসান মাহমুদের রিপোর্ট। যুদ্ধ যখন ধ্বংস ডেকে আনে আর সংঘাত যখন শান্তির সুবাতাস রুদ্ধ করে, তখন শান্তি ফেরাতে দেশে দেশে কাজ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, যাতে 1988 সাল থেকে যুক্ত রয়েছে লাল সবুজের বাংলাদেশ। শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারীদের অবদান, সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাতে অনুষ্ঠিত শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞ চিত্তে সেসব যোদ্ধাদের স্মরণ করেন। সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় এই বাহিনীর ঐক্য নষ্ট করতে অপতৎপরতা চলেছিল, এখন সুযোগ এসেছে নিজেদের প্রতিষ্ঠিত করার। দরকার ঐক্য এবং চেইন অফ কমান্ড। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে শান্তিরক্ষী মিশনে নিহতদের পরিবার এবং আহতদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এ সময় সেনাপ্রধান জানান, জাতিসংঘ শান্তিরক্ষার নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দেবে বাংলাদেশ। হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। পরে কয়েকটি দেশে শান্তিরক্ষী মিশনে কর্মরতদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুশ ইন নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। বিএসএফ এর হুমকির কড়া জবাব দিচ্ছে বিজিবিও। বিভিন্ন সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে পুশ ইনের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা বৃদ্ধি করেছে বিজিবি। মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার 271 কিলোমিটার সীমান্তের সুরক্ষায় বিজিবির 3টি ইউনিট কাজ করছে। গেল বছর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 1,500 মানুষকে জোর করে পুশিন করে বিএসএফ। তবে এবছর সীমান্ত এলাকার বাসিন্দারাও পুশিন ঠেকাতে সচেষ্ট রয়েছে। আমরা এই বর্ডারে দিদিলা পোস্টিং না করতে পারেন, আমরা বিডিআরের লোকের সহযোগিতা করবো। যুবক ভাইয়েরা এবং ওনাদের সাথে 2 জন করে বিজিবি সহ আমরা যেভাবে ওনারা দিক নির্দেশ দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। পুশিনের আলামত সৃষ্টি হবে, সেখানেই আমরা প্রতিরোধ করব এবং সাথে সাথে বিজিবি ভাইদেরকে আমরা জানাবো। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা আমাদের টহল জোরদার করেছি, আমাদের ভিজিলেন্স এবং সার্ভেলেন্স, গোয়েন্দা নজরদারি এগুলো বৃদ্ধি করেছি। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন, যে কোনো রকম ইলিগাল এন্ট্রি, পুশিন এগুলো প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। পুশিন ঠেকানো সহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলায় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্যজোট। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী 15 জুন রাজধানীর শাহবাগে হাদি চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। দুপুরে 11 দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জোটের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সীমান্তে গত 3 মাসে 50-এর অধিক পুশ-ইনের চেষ্টা করেছে ভারত। এছাড়া গেল 100 দিনে 19 জন নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে দেশটি। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে জামায়াতের এ নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সংঘর্ষ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বিরোধী দলীয় নেতা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করেন। অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চলতি 2025-26 অর্থ বছরে ইউজিসির অনুমোদিত বাজেটের 1.5%-এরও কম বরাদ্দ ছিল গবেষণা খাতে। আর এই খাতে পিছিয়ে থাকার প্রভাব পড়ছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। টাইমস হায়ার এডুকেশন এবং QS এর সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা 500-র মধ্যে দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। নতুন অর্থ বছরের বাজেটে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের। জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন তারিক হাসান। গবেষণাগারে নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান। গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি ও উপকরণ তার বিভাগের ল্যাবে না থাকায় সেগুলো অন্য প্রতিষ্ঠান বা ল্যাব থেকে সংগ্রহ করতে হয় তাকে। এই বাস্তবতাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দের সংকটকে সামনে নিয়ে আসে।
কিছু স্পেসিফিক জিনিস যেগুলো না হইলেই নয়, সেই কাজগুলোতে আমাদের অন্য ল্যাবে গিয়ে ধার করতে হয়। আমাদের দেশেই অনেক ভালো ভালো গবেষণা করা সম্ভব, যেটা ইউজুয়ালি আমরাই বাইরে গিয়ে করি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গবেষণা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের মাত্র 2%। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের নানা গবেষণা ধারণা থাকলেও অর্থ সংকটের কারণে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম ভূমিকা ও দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয় গবেষণাকে। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক জ্ঞানচর্চার এই সংস্কৃতিতে বহুদিন ধরেই পিছিয়ে রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা কাজে যুক্ত থাকলেও তাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় অর্থ সংকটের কারণে। আলোর মুখ দেখতে পারতো যে গবেষণা, সেটা কিন্তু আমি পাচ্ছি না। কেন আমার 15-20 জনের জায়গায় আমি 1-2 জনকে সিলেক্ট করছি গবেষণার জন্য। শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি। সেই চালিকা শক্তিটাকে যদি আমি ভালো করে আমি যদি নার্সিং না করি, তাহলে তো আমরা সব দিক থেকে পিছিয়ে যাব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন কর্মকাণ্ডে যে বাজেট দেয়া হয় তার মধ্যে মাত্র 1.5% বরাদ্দ থাকে গবেষণা খাতে। দেশের উচ্চশিক্ষার মান, গবেষণা সক্ষমতা এবং জ্ঞান ভিত্তিক উন্নয়নের প্রতিফলন ঘটে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক অবস্থানের মাধ্যমে। তবে দুঃখজনক বাস্তবতা হলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণার অগ্রগতির জন্য পর্যাপ্ত অর্থায়ন ও স্থায়ী গবেষণা তহবিল গঠনের দাবি বিশ্ববিদ্যালয়গুলোর। বর্তমান যে অবস্থা আছে, আসলে এই অবস্থায় আমাদের গবেষণা করতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হই। আমরা হয়তো র্যাঙ্কিংয়ের জন্য কথা বলি যে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং, আপনি দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, যখন আমরা কথা বলি তখন তাদের সাথে কম্পেয়ার করি, কিন্তু তাদের বাজেট আর আমাদের বাজেট যদি আপনি তুলনা করেন তাহলে তো আপনার দেখতে হবে কী পরিমাণ। বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট বরাদ্দ হয় সেই বাজেটটা প্রয়োজনের তুলনায় কমই বলবো, এই একটা দিক। বর্তমান সরকার এই দিকে অ্যাকনলেজ করেন যে আসলে শিক্ষাতে এবং গবেষণাতে বাজেট বাড়ানো দরকার। আমরা প্রত্যাশা করি গবেষণায় বাজেট বাড়বে। উচ্চশিক্ষাকে আরও গতিশীল করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেটুকু পরিমাণ দেয়া হয় সেটুকু যদি যথাযথভাবে ব্যবহার করা হয় এবং একই সাথে উপযুক্ত খাতে ব্যবহার করা হয়। উপযুক্ত খাত বলতে আমি বোঝাচ্ছি গবেষণার উপযুক্ত খাত, প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এবং উপযুক্ত পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তাহলে বাজেট কম ঠিকই, সেই কম বাজেটটাও উপযুক্তভাবে যদি সর্বোচ্চ ব্যবহার যদি করা যায়, তাহলে ফলাফল এখনকার তুলনায় বেটার হওয়ার সুযোগ আছে। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। পরিবেশ সুরক্ষায় বৈজ্ঞানিক উপায় খুঁজতে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে শীর্ষক বিজ্ঞান মেলার উদ্বোধনীতে তিনি এমন আহ্বান জানান। বৃক্ষরোপণ শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণকে সম্পৃক্ত করে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তর করার আহ্বানও জানান তিনি। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫০০ করে গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষে তার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। হানিফ ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার শুরু থেকেই 4 আসামি পলাতক আছেন। গত বছরের 2রা নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মাহবুব আলম হানিফ এবং হাসানুল হক ইনুর 2টি মামলা যেটা রায়ের জন্য অপেক্ষমান, সেই 2টি রায় জুনের মধ্যেই আমরা পাবো বলে প্রত্যাশা করি। না, আমরা তো মনে করি যে তাদের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেই চার্জগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং আমরা তো প্রত্যাশা করি যে এই চার্জগুলোর যে আইনে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 20-এ আমাদের 20 দ্বারা সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। মৃত্যু 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বেসরকারি আদ্দিন হাসপাতাল কারণ দর্শাও নোটিশের যে জবাব দিয়েছে তাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল চালু হওয়ার আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়বে। মাদার ভেসেল প্রবেশে জোয়ার ভাটার নির্ভরতা ও নাব্যতার সংকট দূর হবে। এর ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন সম্ভব হবে। মন্ত্রী জানান, 2025-26 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ছিল 2.13 দিন। বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করেছে, টার্ন অ্যারাউন্ড সময় আরও কমাবে। ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধান হলে ব্যাংক খাতের জন্য ভালো হবে বলে তারা মনে করেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। নিয়মিত ব্যাংকার্স সভায় আলোচ্য সূচির বাইরে এ আলোচনা হয়। এবিবির পক্ষ থেকে জানানো হয়, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়েছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। এদিকে ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাংকটির একদল গ্রাহক। বুধবার রাজধানীতে কর্মসূচি পালন করে তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অভিযোগের তদন্তের দাবি জানান। সকাল 11টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।